আমরা এই মার্কিউরি প্লাস রাহু অর্থাৎ বুধ এবং রাহুর যে যোগ, সেটি হলো বহুবিদ্যার যোগ। এটি আমরা পড়েছিলাম গত ক্লাসে, বহুবিদ্যা যোগ বলা হয়ে থাকে। এবং এটি হচ্ছে কি, এটা যেটা বোঝায় সেটা হলো মোর দ্যান 2 ডিগ্রিজ। গ্রাজুয়েশন লেভেলে অর্থাৎ 2 ডিগ্রি তাদের জীবনে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যেহেতু বহুবিদ্যা হবে, শুধু তাই নয়, মার্কিউরি মানে ইন্টেলিজেন্ট, মার্কিউরি মানে হচ্ছে বুদ্ধি, আর রাহু মানে হচ্ছে এটা কি ভেরিয়েশনস, বিভিন্ন ভেরিয়েশনস রাহু নিয়ে আসবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে নেটিভ ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ জাতক কি হবে, ইন্টেলিজেন্ট হবে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে, বিচক্ষণ হবে। হ্যাঁ, এবং ভার্সেটাইল জিনিয়াস হবে, অর্থাৎ বহুবিদ্যায় পারদর্শী। বহুবিদ্যায় পারদর্শী, দেখুন যে কোনো ভাষা রিলেটেড বিষয়গুলোকে আমরা বলি মার্কিউরি। মার্কিউরি মানে ভাষা, বুধ মানে ভাষা, বুধ মানে বুদ্ধি। এগুলো একদম মানে মুখস্থ হয়ে যেতে হবে, ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ বলতে যা বোঝায় সেরকম লেভেলে চলে আসতে হবে। কেমন? কারণ আমরা বিএনএন আপনার আহ মানে কারকত্ব ছাড়া কোনো কিছু আপনি পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা গ্রহের যেই যে যা যা কারকতা রয়েছে, এই সকল কারকতা গুলো আমাদের জানতেই হবে। এইটা জানা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। তো সেই জন্য বললাম মার্কিউরি বা বুধ। বুধ মানে কি ভাষা, ভাষা জাতীয় যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে মার্কিউরি। তো ভাষা, এখানে ভাষা বলতে আমরা সাপোজ আমরা বাংলা বলছি, বা আমরা ইংরেজি বলছি, হিন্দি বলছি, সংস্কৃত বলছি, হ্যাঁ, ফ্রেঞ্চ বলছি, আরবিক বলছি, যে কিভাবে ফার্সি বলছি। তো নানান ভাষা, যে যত বেশি ভাষা জানবে তার মার্কিউরি অনেক বেশি ডেভেলপ। যেমন বাংলা সাহিত্যের আমরা একজন ভাষা বিজ্ঞানী যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি প্রায় বিশ্বের 23টি ভাষা জানতেন। হ্যাঁ, 23টি ভাষা জানতো। এবং প্রচুর লিঙ্গুইস্টিক ছিল। সুনীতিমা চট্টোপাধ্যায় প্রচুর ভাষা জানতেন। আরো অনেক ব্যক্তি আছে যারা প্রচুর ভাষা জানতেন। কারণ তখনকার সময়ে, তখনকার আমলে যারা বেশি ভাষা জানতো তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো, তাদেরকে জ্ঞানী, বিচক্ষণ, পণ্ডিত বলে সমাজে আখ্যায়িত করা হতো। এখন সময়েও, এখনকার জামানাতেও যারা বেশি ল্যাঙ্গুয়েজ জানে তাদের অবশ্যই ভ্যালিউ অনেক বেশি সমাজে। তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান চর্চা করতে গেলে জানতে হবে। ঠিক আছে? তো আপনি নিজেকে প্রশ্ন করবেন আপনি কটা ভাষা শিখেছেন। কটা, যেমন ভারতে যারা জানে, আমরা জানি ম্যাক্সিমাম 3টে ভাষা সবাই জানবে, সেটা হলো বাংলা, ইংরেজি এবং হিন্দি। এই 3টা ভাষা প্রায় সবাই জানে, বুঝে। এখানেও বাংলাদেশে অনেকেই বাংলা, হিন্দি, ইংরেজি এগুলো আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের ভাষা, তো এই জন্য সবাই মোটামুটি বোঝে, বলতে পারে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আবার কিছু একটু দেখতে গেলে, যেমন সংস্কৃত ভাষা বা তামিল ভাষা হতে পারে, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে, আমাদের এশিয়ার মধ্যে যে ভাষাগুলো আছে আর কি। তো এগুলো অনেকেই হয়তো বা চর্চা করেন। যেমন সংস্কৃত হচ্ছে আমাদের সনাতনী শাস্ত্রীয় ভাষা, ধর্মীয় ভাষা, বৈদিক ভাষা। সেজন্য সংস্কৃত ভাষাও অনেকে জানে। তো যারা জানেন তো তারা ভালো। আমাদের যত স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার রয়েছে, মানে আমাদের যত আহ ধর্মশাস্ত্র রয়েছে, সেগুলোকে আমরা সহজে চর্চা করতে পারি সংস্কৃত ভাষা জানার ভেতর দিয়ে। আবার যারা ইসলাম চর্চা করছেন তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখে নেয়, তাদের কোরআন স্টাডি করতে গেলেই অ্যারাবিক ভাষাটাও তাদের জানতে হবে। ফার্সি ভাষা একসময় আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল, ফার্সি ভাষা, বিশেষ করে মধ্যযুগে বা ব্রিটিশ আমলে ফার্সি ভাষা একটা প্রচলন ছিল। আমাদের দাপ্তরিক ভাষা ছিল ফার্সি ভাষা, মানে পারস্য দেশের অর্থাৎ ইরানিক ভাষা আর কি। সেই সাথে আবার বিভিন্ন ভাষা দেখবেন, উর্দু ভাষাও বলে একটা ভাষা রয়েছে, যেটি অনেকটা হিন্দির মতো। এবং বাংলা শব্দের প্রচুর প্রয়োগ আছে, হিন্দি শব্দ প্রচুর প্রয়োগ আছে, সেটিও অনেকেই জানেন। উর্দু ভাষা, পাকিস্তানি ভাষা, যাই হোক, এরকম একাধিক ভাষা জানলে এটি আমাদের অবশ্যই পার্সোনালিটিকে ডিনোট করবে এবং এটি আমাদের পার্সোনালিটি ডেভেলপ করবে। আবার বলতে পারি সে তার গুড মেমোরি, অর্থাৎ জাতকের মধ্যে ভালো মেমোরি থাকবে, অর্থাৎ তার স্মৃতি শক্তি মারাত্মক লেভেলের হবে। সে বুদ্ধিমান, মেধাবী, প্রখর স্মৃতি, এগুলো আমরা পড়েছিলাম গত ক্লাস। গেল। তারপর মার্কেট জুপিটারকে আমরা সরস্বতী বিদ্যাও বলেছিলাম। এরপরে আমরা এটা যেটা পড়েছিলাম হায়ার স্টাডি লুপ, অর্থাৎ উচ্চ শিক্ষার কি কি যোগ আছে, সেখানে আমরা বলেছিলাম বুধ এবং শুক্র উচ্চ শিক্ষার যোগ। এটা জাতককে অবশ্যই উচ্চ শিক্ষা দেবে, অর্থাৎ সেই নারী হোক কিংবা পুরুষ হোক, যেই হোক। মার্কিউরি প্লাস সানের কানেকশন যদি থাকে, বুধ প্লাস এটা বুধাদিত্য যোগ তৈরি করে, সেটাতে একইভাবে সেটিও উচ্চ শিক্ষা দেবে জাতককে, যথেষ্ট ইন্টেলিজেন্স পাওয়ার দেবে।
মার্কিউরি জুপিটারের সাথে এটাও খুব ভালো, যাতে উচ্চ শিক্ষা দেবে, এবং বুধ রাহু তো বলেছি। তো এগুলো হচ্ছে আমাদের হায়ার এডুকেশনের জন্য ভালো ভালো কিছু যোগ, ভালো ভালো কিছু যোগ, এগুলো আমরা পড়েছিলাম। এগুলোর মধ্যে এখনো কোনো কিছু না বুঝলে আমাকে বলুন, আমি প্রয়োজনে বুঝিয়ে দেবো। আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার বলি, যেমন চন্দ্রকলা যে নাড়ি রয়েছে, চন্দ্রকলা নাড়ি, সেই চন্দ্রকলা নাড়ি অনুযায়ী মহারাজ যোগ, মহারাজ যোগ একটা যোগ রয়েছে, সেই যোগ সংক্রান্ত বিষয়ে আপনারা স্টাডি করতে পারবেন কেউ যদি চান। তো এখানে নাড়ি বলতে তো অনেক নাড়ি সূত্র রয়েছে, ভৃগুনন্দী ভৃগু নাড়ি রয়েছে, নন্দিকেশ্বর নাড়ি রয়েছে, চন্দ্রকলা নাড়ি রয়েছে। চন্দ্রকলা নাড়ির মধ্যে এই সুন্দর কিছু যোগ রয়েছে, এটা অতিরিক্ত আর কি, এটা এক্সট্রা একটা সাপোর্ট। তো যাই হোক, এই মহারাজ্য যাদের কারো জীবনে যদি থাকে বা জন্মছকে কারো যদি থাকে, তো সেটা দারুণ কিছু ফল দেবে। কিরকম ফল দেবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন এখানে কি বলা হলো, দ্য কম্বিনেশন অফ এন এক্সল্টেড প্ল্যানেট। দেখুন এখানে যে কোনো এক্সল্টেড প্ল্যানেট মানে যে কোনো উচ্চ ক্ষেত্রে অবস্থানরত একটি যদি গ্রহ, মানে উচ্চস্থ কোনো গ্রহ যদি কোনো ডেবিলিটেটেড গ্রহের সাথে থাকে, অর্থাৎ কোন নিচস্থ গ্রহের সাথে, আর এটা আমি বলেছিলাম ওই যে আমি শুক্র দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, যে শুক্রের সাথে বুধ যদি যুক্ত হয়, শুক্র মীন রাশিতে, বুধ হবে মীন রাশিতে হয়ে যেত। তাহলে এখানে সেই কথাটাই বলছে যে কম্বিনেশন ইজ an exalted planet with a debilitated planet devoid of company of its dispositor। মানে কি, তাহলে সেটা যদি তার ওই যদি রাশির মালিকের সাথে যদি কি থাকে, ডিভয়েড অর্থাৎ বর্জিত বা ছাড়া থাকে, তো এটাকে বলা হচ্ছে বিকজ অফ এ রাজযোগ, এটাকে আমরা রাজযোগ বলবো চন্দ্রপ্রণালী নাড়ি অনুযায়ী। এবং বলছে যে আহ এবং তাদের ক্ষেত্রে যদি দুটো প্ল্যানেটের এক্সচেঞ্জ হয় তাদের রাশিগুলোতে, তাহলে সেটি অবশ্যই এম্পেরর, অর্থাৎ সে রাজা, রাজা হয়। এম্পেরর বলতে সম্রাট বা রাজা, চক্রবর্তী সম্রাট আমরা পাই অনেকের জীবনে। তো এখানে সম্রাট বলতে বোঝায় তার খ্যাতি, প্রতিষ্ঠা, অর্থবিত্ত সব কিছু সম্মান সে পাবে। একটা উদাহরণ হিসেবে দেখুন, মঙ্গল এবং বৃহস্পতির কথা বলা হয়েছে। মার্স অ্যান্ড জুপিটার যখন ক্যাপ্রিকর্নে থাকবে উইদাউট সেটান পজিশন, অর্থাৎ সেখানে ওই রাশির মালিক থাকবে না, এই কথাটাই বলা হচ্ছে। মকর রাশিতে মঙ্গল এবং জুপিটার থাকলেও কিন্তু সেই রাশিতে সেটার্নের পজিশন কিন্তু নেই, উইদাউট সেটার্ন পজিশন। ওকে, এটা একটা ব্যাপার। কিংবা এমন হতে পারে তারা কর্কটেও যুক্ত হতে পারে, তো কর্কট রাশির মালিককে চন্দ্র, তাহলে চন্দ্র ছাড়া হতে হবে। তাহলে দে ক্যান কি বলছে, দে ক্যান জয়েন ক্যান্সার উইদাউট দ্য মুন দেয়ার। একইভাবে আমরা বলতে পারি সান এবং সেটার্ন কোথায় রয়েছে, অ্যারিজ এর মধ্যে রয়েছে, এবং সেখানে অবশ্যই মঙ্গল থাকবে না। তাহলে এরকম থাকলে পরে এখানে যে বিষয়গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে মহারাজ্য। ওকে, তাহলে এখানে আমরা সেখানে দেখবো। এবার দেখুন শনি এবং সূর্য, এই যে রবির কথা বলা হচ্ছে, শনি এবং রবি যখন অ্যারিজে থাকবে সেখানে অবশ্যই তার ডিসপোজিটর মঙ্গল থাকবে না। অথবা শনি এবং সূর্য যখন থাকবে লিব্রাতে, মানে তুলা রাশিতে, সেখানে শুক্র থাকবে না। ওকে, আবার বলা যায় যদি শুক্র এবং মার্কিউরি পিসেসে থাকে সেখানে অবশ্যই জুপিটার থাকবে না, তখন সেটি মহারাজ্য। জুপিটার এবং মার্স যদি কেপ্রিকর্নে থাকে, মানে আহ এই মকর রাশিতে যদি থাকে, তাহলে সেখানে সেটার্ন থাকবে না। আবার জুপিটার মার্স যখন ক্যান্সারে থাকবে সেখানে মুন থাকবে না। তখনই কিন্তু এই মহারাজ্যগুলো তৈরি হয়, বা এই চন্দ্রকলা নাড়ি অনুযায়ী সেই মহারাজ্যগুলো তৈরি হয়। ঠিক আছে, তো এটা আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। ছকে দিয়েও আমরা চাইলে সেটা বোঝাতে পারি। তো যাই হোক, লাস্টে কি বলেছে দেখুন, যদি কোনো জাতকের জন্মছকে এই উপরোক্ত যোগগুলো থাকে, তাহলে জাতক কি হবে, রাজযোগের ফল পাবে। তো জাতক তার পেশায় উচ্চ পজিশন পাবে, জাতক গৃহ, যানবাহন এবং ভূমি সংক্রান্ত সম্পত্তি থাকে, যে বলা হলো ভেহিকেল, ল্যান্ড রিলেটেড প্রপার্টিস তার জীবনে থাকবে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি। ওকে, আচ্ছা কিভাবে, দেখুন প্রথমে আমি একটু ব্যাখ্যা করি, প্রথম সূত্র এই নাম্বার। রবি উচ্চস্থ হয় কোন রাশিতে, আমরা জানি রবি উচ্চস্থ হয় সবসময় মেষ রাশিতে, মানে এরিতে সবসময় উচ্চস্থ হয়, আর সেখানে নিচস্থ কে, সেটা। তার মানে উচ্চস্থ একটা গ্রহের সাথে নিচস্থ একটা গ্রহের কি হলো, কম্বিনেশন হলো। ঠিক আছে, কম্বিনেশন তো হলো ভালো কথা, শুধু সেই কম্বিনেশন হলেই হবে না, এবং সেখানেই এই মেষ রাশির যে অধিপতি মঙ্গল, সেই মঙ্গলের কোনোভাবে সেই অবস্থানটা থাকবে না। ঠিক আছে, ডিভয়েড অফ ডিসপোজিটর মার্স, তখনই সে রাজযোগের ফল পায়।
দারুণ একটা প্রক্রিয়া। তাহলে দেখুন আমাদের অত জটিল ক্যালকুলেশন নেই, শুধু আমরা এই যোগগুলো দেখলেই আমরা বলতে পারবো হ্যাঁ তার জীবনে খ্যাতি প্রতিষ্ঠান মান সম্মান থেকে শুরু করে অর্থবিদ্যা সবকিছু পাবো। এটা রাজযোগ, এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল রাজযোগ না। ট্রেডিশনাল স্কুলে আমরা রাজ্য বলতে কি বলতাম, যে কেন্দ্রপতির সাথে কোন পতির যখন সম্বন্ধ হবে তখন তাকে বলা হয় রাজ্য। সেই রাজ্য নয় কিন্তু সেখানে, সেখানে রাহু কেতু রাজ্য রয়েছে। আমরা দুর্বল রাজ্য, সবল রাজ্য, কত রকমের বিপরীত রাজ্য, কত রকমের রাজ্য আছে ট্রেডিশনালি। বাট আমাদের এখানে আমরা যেটা শিখছি সেটা হলো চন্দ্রকলা নাড়ি অনুযায়ী মহারাজ্য। এই মহারাজ্য খুব গুরুত্ব। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সেটার্ন, সেটার্ন এবং সান। তো আচ্ছা, এটা আমি একটু আপনাদের প্রয়োজন একটু ছক করে বুঝালে মনে হয় ভালো হয়। ঠিক আছে, ছক করে সেখানে দেখানোর চেষ্টা করি। কারো প্রশ্ন থাকলে বলবেন অবশ্যই, যে কোনো প্রশ্ন থাকলে বলবেন। যাই হোক, তো আমরা জানি এক একটা গ্রহ কোথায় কোথায় উচ্চস্থ হয় নিচস্থ হয়। তাহলে প্রথমে মেষ রাশি দিয়ে শুরু করি। মেষ রাশি উচ্চস্থ কে? মেষ রাশিতে উচ্চস্থ হয় রবি। তাহলে আমরা রবিকে লিখলাম, আর সেই সাথে নিচস্থ হয় কে? শনি। রবি শনি একসাথে থাকবে। তাহলে আপনারাই বলুন, আমি প্রশ্ন করছি, তাহলে বর্জিত হবে কোনটা? ডিসপোজিটর কে? কোনটাকে আমরা এখানে রাখবো না? মঙ্গল। 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 ভেরি গুড। তাহলে মঙ্গলকে আমরা সেখানে থাকবে না, এটাকে ক্রস করে দিলাম। তাহলে মঙ্গল এখানে থাকবে না। যদি শুধু রবি শনি এখানে থাকি তাহলে এটি রাজযোগের ফল দেবে। বোঝা গেল? আচ্ছা, এবার আসুন এখানে যদি ভেনাস, অর্থাৎ ভেনাস এবং সেই সাথে যদি মার্কিউরি থাকে, তাহলে সেক্ষেত্রে কি থাকবে না? জুপিটার থাকবে না। জুপিটার, জুপিটার থাকবে না। তাহলে এটিও কিন্তু কি রাজযোগের ফল দেবে। ক্লিয়ার? আচ্ছা, ক্যান্সারের কর্কটের কথা বলি। কর্কটে বৃহস্পতি উচ্চস্থ হয় আর নিচস্থ কি মঙ্গল। তাহলে এখানে বৃহস্পতি মঙ্গল থাকবে, কিন্তু চন্দ্রটাকে আমরা বর্জন করব, তবে সেটি রাজযোগের ফল দেবে। ঠিক তার উল্টোটা এদিকে কি হবে, তাহলে মঙ্গল প্লাস বৃহস্পতি থাকবে, কিন্তু বর্জিত থাকবে কে? শনি। ওকে। আচ্ছা, তো এক্ষেত্রে আবার তুলা রাশিতে আসুন। তুলা রাশিতে উচ্চস্থ হয় শনি আর নিচস্থ হয় রবি। তাহলে এখানে রবি শনির যোগ তৈরি হবে, বর্জিত হবে কে? শুক্র। শুক্রটাকে আমরা বর্জন করব। তাহলে এই চারটা ক্ষেত্রে সবসময় আমরা রাজযোগের ফল পাবো। এবং এই সিস্টেমটা কোথায় বলা হয়েছে? চন্দ্রকলা নাড়ি। এটাকে বলা হয় চন্দ্রকলা নাড়ি। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে এই যে যদি ডিসপোজিটার বললেন যে থাকবে না, কিন্তু ডিসপোজিটার কি কোনোভাবেই কানেক্ট হবে না, সেটা কি আমরা ধরতে পারি? না, মানে হয়তো এখানে 1 কানেকশন 5 9-এ। না না, ও কানেকশন না, এখানে টোটালি ওই রাশিতে থাকতে হবে, রাশি। ও আচ্ছা, ওই রাশিতে না থাকলেই এই হ্যাঁ হ্যাঁ ফলটা হ্যাঁ, পাবো। বর্জিত। বর্জিত বলতে এখানে বোঝাবে সেই রাশি। ঠিক আছে, রাশিতে আচ্ছা, ঘরে আর এবার কি। যদি দেখা গেলো যে 1 5 9-এ কানেকশন পেলো, তাতেও কোনো অসুবিধা নেই, মানে ওয়ানে তো পাবে না, মানে 5 9-এ যদি কানেকশন পায় তাতেও কোনো অসুবিধা নেই, না না। তাতেও এই ফলটাই পাবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো গতকাল যে ছকটা দেখেছি সেখানে আমরা মার্কেরি দেখলাম যে এখানে উচ্চস্থ হয়ে আছে, আর মার্কেরি বক্রী হয়ে তার আগের রাশিতে আসার চেষ্টা করছে, সেক্ষেত্রে রাজযোগের ফল পাবে। তবে এই রাজযোগের ফলটা মানে 50% পাবে, অর্থাৎ সে পরিপূর্ণভাবে পাবে না, কারণ বক্রী গ্রহের রেজাল্ট সবসময় 50% আসে। আচ্ছা, তো আমরা এই যে দেখলাম, তাহলে এটাকে চন্দ্রকলা নাড়ির মতে আমরা এই সূত্র বললাম। তার মানে উচ্চস্থ গ্রহ, এখান থেকে আমরা সিদ্ধান্ত কি জানলাম, যে উচ্চস্থ গ্রহ, উচ্চস্থ গ্রহ প্লাস নিচস্থ গ্রহ, ঠিক আছে, মাইনাস, মাইনাসটা আমরা কি দিব? মানে হাউস ডিসপোজিটর মানে রাশির মান। এখানে কোনো দৃষ্টি বা ওরকম কোনো 1 5 9 আসপেক্ট এগুলো না, এগুলো আমরা ধরবো না। ঠিক আছে?
তাহলে উচ্চস্থ গ্রহ প্লাস নিচস্থ গ্রহ মাইনাস রাশির মালিক ইকুয়াল টু রাজ্য। এটা লিখে নিবে সূত্রটা। শুধু রাজ্য না, মহারাজ্য। কারো জন্মছক কি আছে এরকম আপনাদের? স্যার এই যোগের ফলটা একটু বলতেন যদি। ওই যে ফল তো বললাম, তো এই যোগের ফল হচ্ছে জাতক আম, পেশাগত জীবনে মানে ভালো, খুব হাই র্যাঙ্কের পজিশনে যাবে, বা তার গৃহ অর্থাৎ গাড়ি বাড়ি কিংবা ধন দৌলত, হ্যাঁ, যানবাহন মানে ভূমির মালিক, ঠিক আছে, এগুলো আসবে, সম্পত্তির মালিক হবে এবং নাম যশ খ্যাতি এ- প্রতিষ্ঠা পাবে। এটা যে স্যার এই যে পাঁচটা রাশির কথা বললেন, হ্যাঁ, এই হ্যাঁ। পাঁচটা রাশি কি ওই একই ফল হবে? পাঁচটা রাশিতে একই মানে ফল হবে কিনা, এখানে আসলে আমরা রো- রাশির চেয়ে দেখবো আমাদের কোন কোন গ্রহের যোগ তৈরি হচ্ছে। এখানে হ্যাঁ, এক আমি সেটাই বলতে গ্রহ চাইছি তৈরি মানে হচ্ছে, যেমন শনি রবির যে রো- কানেকশন। সেটা এক ধরনের ফল দেবে। হ্যাঁ, আমি বলি শুনেন। শনি রবির যে কানেকশন, এখানে শনি হচ্ছে কর্মকারক গ্রহ আর রবি হচ্ছে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আর আত্মকারক বা জীবনী কারক। তাহলে শনি রবির কানেকশনে আমরা জানি জাতককে সরকারি গভর্নমেন্ট জব দিয়ে থাকে, বা সরকারি ফেসিলিটি গুলো সে পায়, রাজকীয় যে সম্মানগুলো সে পাবে। তাহলে এই রাজযোগটা যদি ধরুন মেষ রাশিতে হয়, শনি রবির কানেকশন এই রাজযোগটা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জাতক রাজকীয় অর্থাৎ সরকার থেকে যত রকমের ফেসিলিটি আছে সব রকমের ফেসিলিটি সে পাবে। এমন হতে পারে তার বন্ধু খুব, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন মানে খুব হাই র্যাঙ্কে জব করতেছে সরকারি ভাবে, সে যে কোনো প্রবলেম করলে সে সাপোর্ট পাচ্ছে। কারো বন্ধু ধরলেন পুলিশের এসপিডিসি, যে কোনো জায়গায় হতে পারে, তারা খুব বড় ধরনের সাপোর্ট পায় সরকারি। এটাও শনি রবির কানেকশন। আবার শনি রবি যদি তুলা রাশিতে হয়, আমরা জানি সেই তুলা রাশির অধিপতি যে শুক্র, সেটাও শনি রবি। তবে সেক্ষেত্রে তার এই রাজযোগটা অবশ্যই তার কৃষ্টি কালচার ক্রিয়েটিভিটি ইমাজিনেশন, হ্যাঁ, এবং কমফোর্ট, অর্থাৎ যে কি বলে জায়গা ফ্ল্যাট গাড়ি বাড়ি এই সকল ক্ষেত্রে সাপোর্ট দিবে, কারণ এটা শুক্রের রাশি। আবার দেখা গেল কি মেষ রাশি, যেটা মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি, মঙ্গল হচ্ছে কি রাজকীয় হালচাল, সেখানে শারীরিক শক্তি, রাজনৈতিক শক্তি, তারপর যেমন ধরুন এই যে কি বলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এই সকল দিক থেকে সে সাপোর্ট, বড় ধরনের সাপোর্ট পাবে, বা বড় একটা জায়গায় যাবে, প্রমোশন যোগ তৈরি হবে, হাই র্যাঙ্কিং এ যাবে, সাহস থাকবে তার প্রচন্ড। আবার যেমন ধরুন কর্কটের কথা বলি, কর্কটে বৃহস্পতি মঙ্গল যদি কানেকশন হয়, তাহলে বৃহস্পতি মঙ্গলের কানেকশন আমরা জানি এটা একটা প্রমোশন যোগ। এটাও কিন্তু তাকে প্রশাসন লেভেলে খুব ভালো সাপোর্ট দেবে। এবং বিশেষ করে যেহেতু চন্দ্রের রাশি, তো সেক্ষেত্রে আমরা জানি তার মধ্যে অবশ্যই একটা মানসিক শক্তি থাকবে, হিলিং পাওয়ার থাকবে, মানুষকে হেল্পিং মেন্টালিটি থাকবে, এবং মানুষকে সেই অনেক সাহায্য সহযোগিতা করবে, দান করবে করবে। এবং তারপরে আপনার বিশেষ করে তার জ্ঞান মানে জ্ঞানের মাধ্যমে, নলেজের মাধ্যমে, যে খ্যাতি বিচক্ষণতার মাধ্যমে, বিচারিক ক্ষমতার মাধ্যমে সে জনপ্রিয় হবে সমাজে। ঠিক আছে। আর ঠিক উল্টোটা যদি মকর রাশিতে ঘটে, মকর রাশিতে যদি মঙ্গল বৃহস্পতি হয়, তখন কিন্তু মঙ্গল পাওয়ারফুল, বৃহস্পতি তো একটু নিজস্ব, তাই তো। তো সেক্ষেত্রে মঙ্গলের কারকতা গুলো কি সে আগে পাবে। মানে মঙ্গল থেকে আমরা কি জানি, মঙ্গল থেকে আমরা সাহস জানি, মঙ্গল থেকে আমরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জানি। ঠিক আছে। মঙ্গল থেকে যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন, যে কোনো পুলিশ আর্মি ডিফেন্সের জায়গায় থেকে সে ভালো জায়গায় যেতে পারে। কেউ যদি বলে আমি আর্মির মেজর হবো, এই যুগ থাকলে অবশ্যই সে আর্মির মেজর হতে পারে। সে আর্মির মেজর হয়ে বা আর্মির একটা শিক্ষা ট্রেনিং এর ভার নিতে পারে। হ্যাঁ, যেহেতু এটা শনির ক্ষেত্র, শনি মানে কর্ম, তাহলে কর্মজগতে গিয়ে তার সাকসেস আসবে। আর তুলা রাশিতে যেটা, এটা সুখের জগতে তার সাকসেস আসবে, সুখ মানে সুখ ঐশ্বর্যের ব্যাপারে। ওকে। তারপরে এই এক এক জায়গায় এক এক রকম আর কি। আবার যেমন ধরুন শুক্র বা মার্কিউরি যে মীন রাশি, মীন রাশি হচ্ছে আমরা কালপুরুষের দ্বাদশ রাশি। দ্বাদশ থেকে কি বোঝায়, ব্যয় বোঝায়, দ্বাদশ থেকে মোক্ষ বোঝায়। তো দ্বাদশ থেকে আমরা তারপরে আপনার এই যে বিদেশ, এগুলো বোঝায়, বিদেশি সাহায্য সহযোগিতা, বা বলা যায় জীবনের শেষ পরিণতি আর কি, মোক্ষ নির্মাণ। এই ক্ষেত্রে অবশ্যই সাপোর্ট দেবে, যেহেতু শুক্র এখানে উচ্চস্থ আর বুধ হচ্ছে নিচস্থ। তাহলে শুক্র উচ্চস্থ, বুধ নিচস্থ, এবং তার মালিককে বৃহস্পতি, বৃহস্পতি এখানে থাকবে না। তাহলে বৃহস্পতি জায়গা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা দান দক্ষিণা, মানে ওরা ডোনেট, প্রচুর ডোনেট করে, বা তাদের মধ্যে মানে হেল্পিং করার ইয়ে থাকে, অর্থাৎ কাউকে সাহায্য করার মেন্টালিটি থাকে। তাছাড়া তাদের মধ্যে কৃষ্টি কালচার জাতীয় যা যা রয়েছে সবকিছু দেখতে ভালো, এবং তাদের বাগ্মিতা, তাদের বাক শক্তি প্রচন্ড ভালো হয়। এবং মানে বলা যায় সুমিষ্ট ভাষা। এবং এই সুমিষ্ট ভাষা, শব্দ চয়ন থেকে শুরু করে সব দিক থেকেই চারুকলা, গান বাজনা, মিউজিক্যাল লাইন, প্রেমের দুনিয়া, প্রেমের জগতের ক্ষেত্রে কি দারুণ ভাবে সাহায্য করে। এই প্রেম বলতে এখানে আমাদের জড়জাগতিক প্রেম কিংবা আধ্যাত্মিক প্রেম, স্পিরিচুয়াল লাভ, সব ডিভাইন লাভ, সব কিছু হতে পারে।
ক্ষেত্রে এটা দারুণ। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এরা আধ্যাত্মিক প্রকৃতির হয় এবং খুব সহজেই একটা রিয়েলাইজেশনের স্তরে যেতে পারে। বোঝা গেল? হ্যাঁ, কথাগুলো ওই আসলে এগুলো তো সব নোট আকারে দেওয়া যায় না, যেমন আপনি প্রশ্ন করছেন বলে হঠাৎ করে সেটি মনে আসলো। এটা তো আর নোট আকারে পাবেন না, নোট থেকে অন্য জিনিস পাবেন। এগুলো হচ্ছে আমাদের আচ্ছা, অভিজ্ঞতা, বুঝতে পারছি। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলা। এরকম প্রশ্ন করবেন অবশ্যই, প্রশ্ন করলে সেটি আমি বোঝানোর চেষ্টা করব। মানে অ্যাস্ট্রোলজি সবসময় তো আর সবকিছু হাতে কলমে হয় না, অনেক সময় সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। তো সেটাই বলছি যে এক এক রাশিতে এক এক রাজযোগে এক এক ফল দেবে, তবে সব ফলই পজিটিভ। ঠিক আছে, কোনো ফলই এখানে জাতককে নেগেটিভ করবে না বা নিরাশ করবে না, হতাশ করবে না। সব রেজাল্টই জাতককে কিছু না কিছু দেবে, বেটার কোনো না কিছু না কিছু দেবে। হ্যাঁ, তার কর্মজগৎ, তার সাংসারিক জগৎ, তার ধর্মজগৎ, আধ্যাত্মিক জগৎ। যেমন এই যে শুক্র বুধ যেটা বললাম, এটা ধর্মজগতে তাকে মানে অনেক সাপোর্ট দেবে। ঠিক আছে, আর কারণ এটা হচ্ছে যে ওই যে শেষ রাশি, তো জীবনের শেষ অন্তিম পর্যায়ে মানে নির্বাণ মোক্ষ এখান থেকে দেখা হয়। বিদেশি সাপোর্টও সে পাবে, বিদেশি দেখবে নেটওয়ার্ক গুলো খুব দ্রুত তার চলে আসবে। আচ্ছা, তো এটা একটা দারুণ ব্যাপার। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ইয়ে করবো, আমরা রাশিকে নেব, রাশির কিছু কারকতা থাকবে সেখানে অবশ্যই। এবং সেই সাথে বুধ এবং মার্কিউরি বা রবি শনিরও কারকতা গুলো নেব। সেই কারকতা গুলোর মধ্যে বেটার কি হবে সেটাকে আমরা লাস্টে ছেঁকে ছেঁকে নিয়ে আসবো। তাতেই আমরা মহা রাজযোগটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের টপিকে যাই, প্রশ্ন থাকলে বলুন। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, okay। আচ্ছা, এরপরে আসুন আমাদের পরবর্তী যে যোগ, সেটি হলো ধনযোগ। তো পড়েছিলাম তাই না, শুক্র এবং বুধের, যেটাকে আমরা লক্ষ্মী নারায়ণ যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ পদ্মযোগ পর্যন্ত পড়ানো হয়েছে। তো আজকে আমরা পরবর্তী যুগটা পড়ি। এর পরবর্তী যুগের মধ্যে কি কি আছে দেখার চেষ্টা করি। ঠিক আছে, আপনাদেরকে বলবো, আমি যারা ওই নর্থ চার্ট অর্থাৎ উত্তর ভারতের চার্টটা ফলো করেন তারা ওভাবে প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। আমি বুধের সাথে আমি একটা চার্ট দিয়ে জাস্ট বোঝালাম আর কি। যেভাবে খুশি আপনারা সেটা করতে পারেন, কোনো বাধ্যতামূলক না, যার যেটা ভালো লাগে। তা আমি আসলে এইভাবে পড়াতে অভ্যস্ত, তো এই জন্য সেইভাবেই সবসময় দিচ্ছি। না স্যার, ইস্ট ইন্ডিয়ানটাই ঠিক আছে। হ্যাঁ, এটা আমাদের, বললাম তো আমাদের দেশ এই কলকাতা বা ইন্ডিয়া বা বাংলাদেশে বেশি চলে। তো আসুন পরে আমরা আজকে পড়বো যে বহু দ্রব্য বা কুবের যোগ যেটাকে বলে। এটা কি কি? এটা হলো আমাদের, আমরা গ্রহগুলোকে লিখি, গ্রহগুলো হচ্ছে আমাদের শুক্র এক, অবশ্যই সেই সাথে আমাদের রাহু থাকে। দেখুন এখানে দুটা গ্রহ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ধনকারক, অর্থকারক, আর সুখের কারক গ্রহ, সেটি হলো শুক্র, ভেনাস। ভেনাস হচ্ছে সৌন্দর্যের কারক। যে কোনো বিউটিফুল যা কিছু আছে, যেমন ধরুন পারফিউম, আমরা শুক্রের কারকতায় পড়েছি, পারফিউম, সৌন্দর্য, ফ্রেগনেন্স, ফ্লাওয়ার। ঠিক আছে, মানে গাড়ি বাড়ি বিত্ত সম্পদ, এগুলো সব ভেনাস ইন্ডিকেট করে। ভেনাস মানে হচ্ছে একদম বিউটি, ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস, বিউটি, এগুলো হচ্ছে শুক্র। আর রাহু কি করে সেটাকে, রাহুর কাজ হচ্ছে সেটাকে বহু গুণে বর্ধিত করে, ম্যাগনিফাই করে, বাড়িয়ে দেয়। ঠিক আছে, রাহু মানে হঠাৎ করে বাড়িয়ে দেয় সব কিছু। তাহলে শুক্র রাহু যাদের ভেতরে এই গ্রহগত কানেকশন বা যোগ থাকবে, সেটি 15927 যাই হোক, বা একই রাশিতে বা ক্ষেত্রবিহীন, ক্ষেত্রবিহীন হয়তো হয় না রাহুর সাথে, যেভাবে হোক তাহলে স্যার, আমার একটা প্রশ্ন। হুম, হুম। স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি স্যার, কোনো একটা ছকে রাহু কখন খারাপ ফল দিবে সেটা আমরা কেমন করে বুঝবো? রাহু কখন খারাপ ফল দেয়? রাহু তো আসলে নিজস্ব কোনো ঘর নেই। রাহু যে হ্যাঁ, গ্রহের সেটাই সাথে, বলছি। যে গ্রহের সাথে যুক্ত হবে, সেই গ্রহটা যদি রাহুর বন্ধু বা মিত্র হয়, হ্যাঁ, বা রাহুর, তাহলে সেক্ষেত্রে রাহু কিছুটা পজিটিভিটি দেবে এবং ওই গ্রহ রিলেটেড কিছু বিষয়কে বাড়িয়ে দিবে, যেটি রাহুর কারকতায়ও যায়। যেমন রাহু মানে শুক্র মানে ধন সম্পদ, আর রাহু মানে হচ্ছে ভোগবিলাস।
বা উচ্চাকাঙ্ক্ষা, তার মানে এটা এই ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। অর্থাৎ এই ক্ষেত্রে জাতককে প্রচুর ফাটকা ইনকাম দেয়, বা হঠাৎ করে প্রচুর অর্থ পাইয়ে দেয়। হ্যাঁ, বা তার মধ্যে সুখ ঐশ্বর্যের মাধ্যমে ভোগ বিলাস করার, কারণ অর্থ থাকলে তো ভোগ বিলাস করবেই। যাদের অর্থ রয়েছে যখন তারা স্যার রাহু যখন রাহু একটা ঘরে থাকবে, একাই থাকবে তখন? একা থাকলে তো সেই গ্রহ কানেকশন যদি না পায় তাহলে তো সে ওরকম মেজর কোনো রেজাল্ট দেবে না। ঠিক আছে। আমি কোনো ফলই পাবো না? না না না, সেক্ষেত্রে আমরা তখন সে তখন রাহু সে নিউট্রাল? একা, আসলে রাহু তো আসলে মানে রেজাল্ট কম দেয়। রাহু হচ্ছে কি করে, মানে রেজাল্টটাকে মানে প্রভাব বিস্তার করে, বা এটাকে ভেরিয়েশন দেয়। রবি রবির সঙ্গে থাকলে? সেটা পরে বলছি, আমি আগের কথাটা আগে বুঝিয়ে দিই ওনার যে কথা ছিল। তো রাহু তো আসলে শ্যাডো প্ল্যানেট, তো রাহু নিজে কোনো ফল দিতে পারে না। মানে সে কারো না কারো গ্রহের সাথে অবশ্যই যুক্ত থাকবে, থাকলে পরে তবেই সে কিন্তু তার রেজাল্টটা, ভেরিয়েশন গুলো তৈরি হয়। শ্যাডো প্ল্যানেট তো তার নিজস্ব ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই তাহলে তার। স্যার রাহু যদি কোনো শকে একাই বসে কোনো একটা ঘরে, তখন রাহুকে আমরা বিচারই করব না, রাহুর কোনো ফল পাবো না তখন? রাহুকে এরকম খুব চাট কম যে রাহুর সাথে কোনো গ্রহ থাকে না বা কেতুর সাথে থাকে না। কেতুকে রাহুকে সাধারণত না যদি পেলে থাকে কেতুকে যদি পাবে, থাকে কেতুকে না পেলে রাহুকে পাবে। সেটি ওই 159-এ পেতে পারে, না বা সেকেন্ড আসপেক্টও পেতে পারে। যদি কোনো কারণে ধরলাম হঠাৎ করে কোনো গ্রহের সাথে পেলোই না, তাহলে না পেলে পরে রাহু আমাদের কোনো মেজর রেজাল্ট দেবে না। সেজন্য রাহুকে আমরা খুব মাইনর হিসেবে ধরি। ঠিক আছে, রাহুকে আমরা আচ্ছা আচ্ছা। মাইনর হিসেবে ধরি। স্যার রাহু যখন উম, মিথুন রাশি বা বৃষ রাশিতে থাকবে, তখন তো রাহু উচ্চস্থ থাকবে, মানে বলি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে যদি কোনো গ্রহের সঙ্গে, নেগেটিভ গ্রহের সঙ্গে যুক্ত হয়, তাহলে খারাপ ফলটা বেশি দেবে, তাই তো? নেগেটিভ গ্রহ, রাহু তো নিজে নেগেটিভ গ্রহ, ধরলাম শনি সাথে হ্যাঁ, ঠিক আছে, ধরলাম কথা। শনির সঙ্গে বা মঙ্গলের সঙ্গে যুক্ত হলো। তাহলে এখানে তখন কি? তাহলে এখানে রাহু তো এমনিতে নেগেটিভ। এখানে আসলে রাহু থেকে তো কোনো স্পেসিফিক, হ্যাঁ রাহু থেকে আমরা বুঝাই, যেমন রাহু থেকে কাল বোঝায়, রাহু থেকে দাদু বুঝায়, রাহু থেকে গোপন কোনো কিছু বুঝায়। দুর্ঘটনার জন্য রাহু একটা বড় দায়িত্ব পালন করে। তাহলে শনিও কিন্তু সেক্ষেত্রে রয়েছে। তাহলে শনি কর্মকারক গ্রহ তো, তাহলে শনিতে কারা কথায় পড়েছি, শনি মানে কর্ম। তাহলে আমরা রাহু যখন যুক্ত হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে কর্মের ক্ষেত্রে সেই বিপদ ডেকে নিয়ে আসে। বা মানে বলা যায় রাহু। কিন্তু কিন্তু এখানে তো শনি আর রাহু মানে মিত্র গ্রহ, তাও কি আমরা খারাপ রেজাল্ট পাবো? মিত্র গ্রহ ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা বিচারটা করছি কি সেটা দেখতে হবে। বিচারটা হচ্ছে আমরা কর্ম। ঠিক আছে। তো হুম কর্মটা যদি হুম। রাহুর কর্ম হয়, যেমন রাহুর কর্ম কি, রাহু হচ্ছে গোয়েন্দাগিরি করে। রাহু পছন্দ করে গুপ্ত কোনো কাজ, গোয়েন্দাগিরি করা, বা ধরলাম স্মাগলিং করা। ঠিক আছে, মানে যত রকমের নেগেটিভ কাজ রয়েছে। তো কোনো ব্যক্তি যদি স্মাগলিং এর সাথে যুক্ত থাকে, বা ধরলাম ওই যে যে বিভিন্ন বার গুলোতে আছে যেখানে প্রচুর ভোগ বিলাস হয়, হ্যাঁ আনন্দ বিলাস হয়, ওই ধরনের প্রফেশন যদি হয়, সেক্ষেত্রে রাহু তাকে সাহায্য করবে। আর যদি সেই পরিশ্রমী কাজ, মানে রাহু শনির যে যোগ সেটাকে আমরা বলি হচ্ছে গোলামী যোগ। হ্যাঁ, এটাকে আমরা গোলামী যোগ বলি। গোলামী যোগে কি হয়, এরা অল্প স্যালারি জব করে, মানে কম স্যালারি যুক্ত হয়, পরিশ্রম বেশি হয়। আবার কেউ যদি বলে করেন যে না আমি শিক্ষকতা করবো, বা আমি ধর্মীয় কোনো কাজ করব, বা আমি কোনো নীতি বাক্য ন্যায় নীতিমূলক কোনো কাজ করব, সেক্ষেত্রে তার জন্য ওরা টাফ হয়ে যাবে ওই জায়গা থেকে। সেই কি বলবো এটাকে, মানে নীতিটাকে ধরে রাখাটা খুব টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে তাকে পরিশ্রম করতে হবে, বা বিভিন্ন কথা শুনতে হবে, বা তার মনের একদম সম্পূর্ণ বিপরীত একটা পরিবেশে সে কাজ করবে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে স্যার। হ্যাঁ, সেটাই বলছি। আমরা আরো প্রফেশনটা নিয়ে আলোচনা হবে, তখন আরো নিয়ে আলোচনা হবে ধীরে ধীরে। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম সেটি হলো শুক্র এবং রাহু। আহ ঠিক আছে, শুক্র এবং রাহু, তাহলে শুক্র মানে অর্থকারক গ্রহ আমরা জানি সেটি। এই যে যোগটা শুক্র এবং রাহুর যোগ, সেটাকে আমরা বলবো কুবের যোগ, বা এটাকে বলা হয় অপরা কুবের। কুবের যুগ আমরা কুবের বলতে পারি। কেন বলবো, কারণ কুবের হচ্ছে ধন সম্পদের যিনি একদম দেখভাল করেন। তো এখানে এক্ষেত্রে কি হয়, জাতকের কিভাবে, শুক্র মানে বাড়ি, শুক্র মানে গাড়ি, আর রাহু মানে অনেক বিশাল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি জাতকের কি হবে, অ্যাপার্টমেন্ট অর্থাৎ বড় ফ্ল্যাট হবে, হ্যাঁ ডুপ্লেক্স বাড়ি হতে পারে, বা মাল্টি স্টোরি বিল্ডিং হতে পারে। রাহু মানে আবার বহু মাল্টি। তো এখানে মেইন হচ্ছে কি, যে
কিছু দুইটা ঘর, বিশেষ করে তার জাতকের স্ত্রীর নামেও কিন্তু ঘর থাকতে পারে, যদি পুরুষ হয় মানে নেগেটিভ মেল হয়, জাতকের স্ত্রীর নামেও কিন্তু বাড়ি থাকতে পারে। এবং গাড়ি অবশ্যই তার সম্পদ থাকবে, গাড়িও কিনবে, গাড়ির সুখ পাবে সে। রাহু মানে চাকা, রাহু মানে গোল চাকা, ঠিক আছে, গোল চাকা রিলেটেড। আর শুক্র মানে গাড়ি, তার মানে গাড়ি সুখটাও সে পাবে। গাড়ি সুখ পাবে বলতে সে নিজের টাকা দিয়ে গাড়ি কিনবে এক সময়, গাড়ি চালাবে, এটা একটা বিষয়। তারপরে ধরুন শুক্র মানে আবার বাড়ি, ফ্ল্যাট বাড়ি, ঘর বাড়ি। তো সেক্ষেত্রে আহ্বানি অনেক বিশাল, সেই যখনই বাড়ি করবে তো অনেক বড় পরিমাণে একদম রাজকীয় আকারে বাড়ি তৈরি করবে। ওকে, তারপরে এখানে রাহু মানে গোপন, শুক্র মানে আবার প্রেম। তো এই ক্ষেত্রে বলতে পারি যে হ্যাঁ, জাতক গোপন প্রেমে আবার যুক্ত হওয়ার পসিবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে। বা বিবাহ বলুন, গোপন বিবাহ, গোপন প্রেম, যা যা গোপন আছে আর কি। অনেকে আছে না গোপনে রিলেশন ছিল, সেখানে গোপনে আবার বিয়ে করে ফেললো, কেউ জানলো না। এটাই হচ্ছে স্যার সম্পর্ক। প্রেমের কথাটা যে প্রেম স্যার, ভূত বলতে আমরা প্রেম বুঝি না। বুধ বলতে, বুধ হচ্ছে, হ্যাঁ বুধ হচ্ছে প্রেমিক এবং প্রেমিকা। শুক্র হচ্ছে সৌন্দর্য, প্রেম। শুক্র হচ্ছে শুধু প্রেম, মানে জাস্ট এটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডটাকে ইন্ডিকেট করবো আমরা শুক্র দিয়ে। কিন্তু যখন আমরা বিচার করবো কি ধরনের প্রেমে যাবে বা জাতকের সাথে কার কার প্রেম হবে, তখন আমরা বুধ থেকে বিচার করবো। যে শুক্র বলতে এমনি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট হিসেবে প্রেম বিষয়টাকে শুক্র থেকে দেখি, ঠিক ঠিক আছে। আছে। শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে প্রেম। যাই হোক, তো এখন সেটা কি বলা হয় যে প্রেম, গোপন প্রেম, গোপন বিবাহ, ধনী হবে। ঠিক আছে, ধনী তো অবশ্যই বললাম যেহেতু শুক্র অর্থকারক। এবং এক্ষেত্রে এদের ভালো কিছু ইয়ে থাকবে, মানে মানুষকে অ্যাট্রাকটিভ এর মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট করা, ভুলিয়ে নেওয়া সেটা। এবং কালো টাকা, বিশেষ করে সামনে জানি রাহুমাই আসলে নেগেটিভ ওয়েতে অর্থ উপার্জন করে, যেমন ফাটকা ইনকাম হতে পারে স্মাগলিং এর মাধ্যমে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে তার প্রচুর টাকা হঠাৎ হঠাৎ করে আসতে পারে। তবে রাহু যদি ধরুন এই যে রাহু যদি এখানে বৃষ রাশি থাকে, উচ্চস্থ অবস্থানে থাকে, আর মানে উচ্চস্থ থাকলো, অথবা রাহু ডিগ্রি যদি শুক্রের চেয়ে বেশি থাকে, মানে রাহু হচ্ছে বেশি ডিগ্রি আর শুক্র হচ্ছে কম ডিগ্রি, তো তাহলে এটি কিন্তু কি করবে, স্বাস্থ্য খারাপ করবে। কারণ শুক্র তাহলে কম ডিগ্রি হলে শুক্রকে আগে রাখবো, আর রাহু বেশি ডিগ্রি মানে রাহুকে পরে রাখবো। আচ্ছা, এখন শুক্র যাবে কোন দিকে, এদিকে, রাহু যাচ্ছে ওই দিকে, উল্টো দিকে, রাহু তো উল্টো দিকে ঘুরে। তার মানে শুক্রের, রাহুর মুখে পড়ে গেল কে, শুক্র। আচ্ছা, শুক্র রাহু যেহেতু একটা আবার ন্যাচারালি নেগেটিভ প্ল্যানেট, আর শুক্র হচ্ছে সবচেয়ে শুভকারক গ্রহ, তাহলে একটি শুভকারক গ্রহ একটা নেগেটিভ প্ল্যানেটের মুখে পড়ে গেছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ করবে, এবং বিশেষ করে স্ত্রীর অকাল মৃত্যু হতে পারে। ঠিক আছে, স্ত্রীর কিন্তু অকাল মৃত্যু হতে পারে, কারণ শুক্র কি স্ত্রী বোঝায়, শুক্র দিয়ে আবার কন্যা সন্তান বোঝায়। যে কোনো নারী নারী নারীকে বোঝাতে শুক্র দিয়ে বোঝায়। তো সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর মৃত্যু অথবা শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। হ্যাঁ, রাহুর পরে যদি শুক্র চলে যায় তাহলে সেটি ভালো, সেটি অবশ্যই। রাহু এগিয়ে বেরিয়ে যাচ্ছে, শুক্র ওদিকে বেরিয়ে যাচ্ছে, উভয়ই দুই দিকে অপোজিটে বেরিয়ে যাচ্ছে, সুতরাং সেখানে বিপদটা কম হবে। আর যদি সরাসরি মুখের মধ্যে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে কিছুটা নেগেটিভ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হ্যাঁ থ্রি স্যার। মিনিটস 3 মিনিটস আছে, 3 মিনিটস এর পরে কেটে গেলে আবার জয়েন করবেন। এখন যে যোগটা পড়বো সেই যোগটার নাম হচ্ছে আপনার শুক্র সাথে আমরা শনি পড়বো, শুক্র এবং শনি। দারুণ একটা যোগ, এটাও একটা ধনযোগ বলা যায় এটা, খুব দারুণ একটা ধনযোগ। কেননা কি, এখানে ধনের সাথে কর্মের সম্পর্ক, আমরা জানি ধন সম্পদ পেতে গেলে অবশ্যই কর্ম করতে হয়। তাহলে কর্মকারক গ্রহ শনির সাথে ধনকারক গ্রহ শুক্র যুক্ত হয়ে গেল, তার মানে কি, কর্মের ভেতর দিয়ে তার সম্পদ আসবে, পরিশ্রমের ভেতর দিয়ে তার ধন সম্পদ উপার্জন হবে। এখানে শনি মানে আবার পরিশ্রম বোঝাবে। ঠিক আছে, এই যোগটাকে আমরা বলবো প্রসিদ্ধ যোগ। ধনযোগ নামে কিন্তু এই প্রসিদ্ধ, এবং বিশেষ করে এটা বিবাহের পরবর্তী। শুক্র যেহেতু বিবাহ মানে বিবাহ, শুক্র মানে স্ত্রী, এখানে বিবাহের পরে জাতক কিন্তু সফল হয়। মনে রাখবেন, বিবাহের পরে জাতক সফল হয়। এবং যেহেতু শুক্র মানে স্ত্রী, ঠিক আছে, আবার শনি মানে কর্মঠ বা পরিশ্রমী কর্মী, শনি মানে কর্মী, তার মানে বলতে পারি জাতকের স্ত্রী কি হবে, কর্মঠ হবে, কর্মী হবে, ম্যানেজমেন্ট ভালো জানবে। হ্যাঁ, এবং আবার জাতকের ক্ষেত্রে কি দেখা যায়, স্ত্রীর সম্পত্তি থেকেও তো উপার্জন করবে। অর্থাৎ জাতকের স্ত্রী কিন্তু কর্ম করবে, চাকরি বাকরি বা ব্যবসা করতে পারে, সেখান থেকে জাতকের প্রফিট আসতে পারে। এটাও কিন্তু শুক্র শনি যোগে, ধনযোগে তৈরি হয়।
এখানে একটা নেগেটিভ যোগও আছে, সেটা হলো যেহেতু শুক্রের সাথে শনি যুক্ত হয়ে গেল, তাহলে জাতকের বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু দেরি আসবে। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি জাতক বিবাহর ক্ষেত্রে তার দেরি হবে, যেহেতু শনি লেট কারক গ্রহ বা একদম বিবাহ কিন্তু দেরি হবে। গাড়ি বাড়ি ভূমি কিন্তু এগুলো হবে, ঠিক আছে, এগুলো অবশ্যই পরিশ্রম করলে শনি তাকে রেজাল্ট দেবেই, কারণ শনি সবসময় কর্ম অনুযায়ী রেজাল্ট দেয়। যার কর্ম যেমন তার তেমন ফল। কেউ যদি পরিশ্রম করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই জাতকের গাড়ি বাড়ি ভূমির মালিক এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি সে অলস হয়, স্যার এখানে স্যার এখানে বিবাহের কথা বললেন, তো যদি এখানে বৃহস্পতির কানেকশন থাকে এই শুক্র শনির সঙ্গে, তাহলে? না সেক্ষেত্রে অবশ্যই মাঝামাঝি হবে। আমরা সেটা বিবাহ চ্যাপ্টারে আলোচনা করব যে অনেকে লেটে হয়, অনেকে একদম আর্লি হয়, অনেকে আবার মাঝামাঝি সঠিক সময় হয়। তো যখন শনির সাথে বৃহস্পতি চলে আসতো তাহলে তো দুটো নেগেটিভ, মানে অর্থাৎ স্লো মুভিং এবং যেটা শুভ কারক গ্রহের দৃষ্টি পেয়ে গেল, তাহলে অবশ্যই মাঝামাঝি হবে, সঠিক সময় সঠিক কারণে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে শুক্র শনি যেটা বললাম যে স্ত্রীর নামে কি থাকবে, সম্পত্তি কিনবে অবশ্যই সেই, এবং বলা যায় মধ্য বয়সে আসলে সে মোটামুটি একটা স্টাবলিশড হবে আর কি, মধ্য বয়সে এগুলো স্টাবলিশ দেয়। এবং জাতক বলা যায় দামি, দামি কিংবা অনেক সার্ভেন্ট কিন্তু থাকে, কারণ শনিবারই সার্ভেন্ট তো। এরা কিন্তু জাতকের কথায় উঠে বসবে বা জাতককে মেনটেন করতে ই করবে, সাপোর্ট দেবে। সার্ভেন্ট থাকবে, অর্থাৎ তার মোটামুটি চারপাশে একটা ভালো ইয়ে রয়েছে। এইটাকে আমরা বলবো ধনযোগ, এটাও কিন্তু ধনযোগ। কারণ শুক্র মানে ধন, কালপুরুষের, আর শনি মানে কর্ম, ধন plus কর্ম